নোয়াখালী ও লক্ষ্মীপুরে পরিস্থিতির অবনতি, প্রাণ পৌঁছয়নি প্রত্যন্ত এলাকায় পানিবন্দী 12 লাখ মানুষ, মৃত বেড়ে 27। ফারাক্কা বাঁধ খুললেও বন্যার শঙ্কা নেই, চলমান বন্যা আকস্মিক নাকি রাজনৈতিক, অনুসন্ধানের আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এবং ইনুসাদ ও মেনন 6 দিনের রিমান্ডে, গুলশানে গ্রেপ্তার আরাফাত, শেখ হাসিনা সহ মন্ত্রী এমপিদের বিরুদ্ধে আরো 6 মামলা। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন, সংবাদ শিরোনাম সঙ্গে আমি শিখা আজিজ। ফেনীতে বন্যার পানি কমলেও নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার পরিস্থিতি নাজুক। ভোগান্তি ও খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তাদের কাছে পৌঁছাচ্ছে না, এমন অভিযোগ মানভাসী মানুষের। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। নোয়াখালীতে টানা বৃষ্টির কারণে বাড়ছে বন্যার পানি, এতে নতুন নতুন এলাকাও প্লাবিত হচ্ছে। বন্যার্তদের মাঝে ত্রাণ দেওয়ার জন্য প্রতিদিনই ছুটে আসছে বিভিন্ন সংগঠন। পর্যাপ্ত নৌকা না থাকায় প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো সম্ভব হচ্ছে না ত্রাণ সহায়তা। এখানে প্রায় 500 লোকের মতো উঠছে। আমরা প্রতিদিন তাদেরকে বিভিন্ন সংস্থা থেকে, তারপর নিজস্ব উদ্যোগে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করতেছি। আমাদের এলাকার লোকে খাওয়া দাওয়া দিতেছে, আমরা কোনো মতো বাঁচছি। কবে যাই আল্লাহ কইতে আর এটা বলতে পারি। যারা তার সামগ্রী নিয়ে আসতেছে তারা মেইন রোডের পাশে দিয়ে ভিতরে ঢুকতে পাইতেছে না, একটা নৌকা নাই, কিছু নাই, কোনো যোগাযোগের বিচ্ছিন্ন সবকিছু। ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় পানি নামার সাথে সাথে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। জেলা জুড়ে বাড়ছে পানিবাহিত রোগবালাই। এদিন ফেনীর বিভিন্ন এলাকায় 1000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হাসান। কল্যাণ তহবিল আছে, ওখানে টাকা জমা হচ্ছে। এটা যদি আরেকটু রিচ হয় তাহলে আমাদের ক্যাবিনেট থেকে আমরা আবারও এদিকে আসব। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর উদ্ধার কার্যক্রম, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে জানান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। পুনর্বাসনের জন্য সরকারিভাবে আমার বিশ্বাস সদস্য সরকার এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। কুমিল্লায় পাল্লা দিয়ে বাড়ছে বন্যা কবলিত মানুষের সংখ্যা। জেলা ত্রাণ কর্মকর্তার তথ্য অনুযায়ী এরই মধ্যে জেলার 14 উপজেলায় 7 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, যদিও বেসরকারি হিসেবে সংখ্যাটা 10 লাখ ছাড়িয়েছে। লক্ষ্মীপুরে ত্রাণের জন্য অপেক্ষা করছে পানিবন্দী মানুষ। অন্তত 30,000 মানুষ অবস্থান করছেন আশ্রয় কেন্দ্রে। এখন আমাদের ঘরে পর্যন্ত পানি আছে। আজকে ত্রাণ তো ঠিক মতন আসতেছে না। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কমলেও কমেনি বানভাসীদের দুর্ভোগ। পাহাড়ি ঢলের কারণে জেলায় প্রায় 1000 পুকুরের মাছ ভেসে গেছে, যার আর্থিক ক্ষতি প্রায় 19 কোটি টাকা। টাকা পাবো কইতে বেশি অনেক টেনশন আছে। রেন ফেন করে আসে লাগাইছিলাম 5 কানি জমি। বৃষ্টি কমায় চট্টগ্রামে কমতে শুরু করেছে পানি। মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজানে এখনো পানিবন্দী 50,000 মানুষ। দুর্গতদের সাহায্যে হাটহাজারী উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন সংগঠন। এদিকে ফারাক্কার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গেল 24 ঘন্টায় পানি বেড়েছে 7 সেন্টিমিটার। তবে এখনো পদ্মার পানি বিপদসীমার নিচে রয়েছে। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যার কবলে রয়েছে দেশের 11 জেলার বিস্তীর্ণ অঞ্চল। এই পরিস্থিতিতে মৌসুমি বন্যা এবং বৃষ্টিপাতের জরুরি তথ্য জানিয়েছে আবহাওয়া সংস্থাসমূহ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে মঙ্গলবার দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি কমা অব্যাহত রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পয়েন্টে বিপদসীমার এখনও 1.5 মিটার নিচে পানি অবস্থান করছে, তাই গঙ্গা নদীর অববাহিকায় বন্যা হওয়ার ঝুঁকি কম। বিস্তারিত জানাবেন ইফতেখার রেজা। ভারত থেকে আসা পানি ও ভারী বৃষ্টিতে বন্যার কবলে দেশের 11 জেলা। কুমিল্লার গোমতী নদী এখনও বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ফেনীর পরশুরামে মুহুরী নদীর সঠিক তথ্য না মিললেও তা বিপদসীমার নিচে রয়েছে বলে ধারণা বন্যা পূর্বাভাস কেন্দ্রের। আগামী 24 ঘন্টায় দেশের পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এতে কুমিল্লার গোমতী ও ফেনীর মুহুরী নদীর পানি সমতল হ্রাস পেতে পারে। ফলে কুমিল্লা জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
24 ঘন্টা থেকে শুরু করে বিগত 72 ঘন্টায় আমরা পূর্বাঞ্চলে যে বিদ্যমান বন্যা পরিস্থিতি ছিল সেটির উন্নতি হয়েছে এবং এর ফলে 13টি পয়েন্টের 12টিতে ইতিমধ্যে পানি বিপদসীমার নিচে নেমে গেছে এবং পানি কমার যে বর্তমান ধারা দেখা যাচ্ছে সেটি আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ফারাক্কা বাঁধের উজান এবং ভাটিতে পানি সমতল স্বাভাবিক রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার এখনো 1.5 মিটার নিচে অবস্থান করছে, তাই বন্যার ঝুঁকি কম। ফারাক্কা ব্যারাজের উজান এবং ভাটির সকল পয়েন্টে পানি মোটামুটি স্থিতাবস্থায় থাকায় আমরা ধরে নিতে পারি যে পানির মোটামুটি একটা স্বাভাবিক যে প্রবাহ বা ফ্রি ফ্লো যে কন্ডিশন বিরাজ করছে এবং এর ফলে আপাতত আমরা গঙ্গা নদীর পানি খুব দ্রুত বৃদ্ধির আশঙ্কা এই মুহূর্তে লক্ষ্য করছি না। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে সারাদিন বরিশাল, সিলেট, চট্টগ্রাম অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং রাজশাহী, সিরাজগঞ্জ, খুলনা ও যশোরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টিতে জনজীবন ও বন্যাপ্রবণ এলাকায় তেমন কোনো প্রভাব পড়বে না। আজকের তুলনায় আগামীকালকে বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা কম রয়েছে। তবে 29 তারিখে আপনার দেশের ইস্টার্ন পার্ট বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম বিভাগে আপনার কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 29 তারিখের দিকে এই বৃষ্টিটা শিফট হয়ে আপনার দেশের নর্দার্ন পার্ট বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে আপনার অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। বুধবার থেকে কম আসবে বৃষ্টির প্রবণতা। এ সময় বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার সাঙ্গু, মাতামুহুরী, কর্ণফুলী, হালদা ও অন্যান্য প্রধান নদীর পানি সমতল হ্রাস পেতে পারে। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। ফারাক্কা ব্যারেজের গেট খুলে দিলেও দেশে নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি বলে নিশ্চিত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। ত্রাণ বন্টনে সমন্বয়হীনতার কথা স্বীকার করে ব্যক্তিগতভাবে যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন তাদের আঞ্চলিক কেন্দ্রগুলোতে যোগাযোগের অনুরোধ জানান সেনাবাহিনীর প্রতিনিধি। আর চলমান বন্যা আকস্মিক নাকি রাজনৈতিক তা অনুসন্ধানে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সমন্বিত সংবাদ সম্মেলন আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, যেখানে উপদেষ্টা ছাড়াও 3 বাহিনীর প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক এবং এনজিও প্রতিনিধিরা অংশ নেন। উপদেষ্টা জানান, ফারাক্কা ব্যারাজের 109টি গেটের সবকটি খুলে দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সরকার সবাইকে নিয়ে বন্যার্তদের জন্য কাজ করছে বলেও জানান তিনি। এই বিষয়ে পানি উন্নয়ন মন্ত্রণালয় বলতে পারবে। এখনো পর্যন্ত আমাদের যা জানা আছে এই ধরনের নতুন কোনো এলাকা এখনো প্লাবিত হয়নি। সমন্বয়করা জানান, 6 দিনে টিএসসিতে নগদ জমা হয়েছে প্রায় 5,74,00,000 টাকা। বন্যার কারণ অনুসন্ধানে সরকারকে অনুরোধ জানান তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যেন এই বিষয়টি আরো ক্লিয়ার করে, প্রয়োজনে তদন্ত সাপেক্ষে যেই বিষয়টি আসলে সত্য সেটা যেন জনগণের সামনে তুলে ধরা হয়। বন্যার মধ্যে কৃষি ঋণের কিস্তি আদায়ে নিন্দা জানিয়ে এনজিও প্রতিনিধিরা বলেন, অনিবন্ধিত ও স্থানীয় এনজিওগুলো এমন অপকর্ম করছে। যারা যাচ্ছে তারা আসলে রেজিস্টার্ডই না, সম্ভবত তারা রেজিস্টার্ড না। রেজিস্টার্ড এনজিও ছাড়া অন্য কেউ মাইক্রোফাইন্যান্স করা এটা বেআইনি। 3 বাহিনী উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম করছে বলে জানান সেনাবাহিনীর প্রতিনিধি। সুষ্ঠুভাবে ত্রাণ বন্টনে সমন্বয়হীনতা ঠেকাতে আগ্রহী ব্যক্তিদের আঞ্চলিক সমন্বয় কেন্দ্রে যোগাযোগের অনুরোধ জানান তিনি। আমরা বলতে পারবো না 100% সমন্বয় হয়ে গেছে, বাট আমরা চেষ্টা করছি আরো এটা সমন্বিতভাবে কাজ করার জন্য। আমরা যেভাবে চিন্তা করতে পারছি আমরা সেভাবে করছি, যেটা আমরা ওই সমন্বয় কেন্দ্রগুলোর মাধ্যমে। আমার মনে হয় সবাই আমরা যদি ওইভাবে করি যে সমন্বয় কেন্দ্রগুলোকে রিপোর্ট করি এবং তাদের কাছ থেকে আমরা কি ধরনের হেল্প চাই, তারা আমাদের কি ধরনের হেল্প করতে পারে, বা আপনি ত্রাণটা নিয়ে যে তাদের কাছে যদি হ্যান্ডওভার করে দেন, সে কুমিল্লা আপনি হ্যান্ডওভার করে দিলেন অথবা আপনি চট্টগ্রামে হ্যান্ডওভার করে দিলেন, সিলেটে হ্যান্ডওভার করে দিলেন, ওই ত্রাণটা হয়তো আমরা বেটার ম্যানেজমেন্ট করতে পারবো। ব্রিফিং এ জানানো হয়, বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত সরকার। বন্যায় মঙ্গলবার পর্যন্ত প্রাণ হারিয়েছেন 27 জন। আক্রান্ত 11 জেলায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে 3886টি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আলাদা হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর 7 দিন এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন বিচারক। এদিকে মঙ্গলবার বিকেল পর্যন্ত শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে আরও 6টি হত্যা মামলা হয়েছে। শাহিদুজ্জামান সাকিবকে সঙ্গে নিয়ে নাফিয়া ফারজানার রিপোর্ট। মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করা হয় জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে। স্বৈরাচারের দোসর সাবেক 2 মন্ত্রীর বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতার স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ। ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ইনুর 7 ও গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় রাশেদ খান মেননের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই হত্যার সঙ্গে
সংশ্লিষ্টতা পাওয়া যায়, তার কারণে আরও অধিকতর তদন্তের জন্য এবং এই হত্যার সঙ্গে কারা কারা জড়িত সেটাকে বের করার জন্য এবং ঘটনা আরও উদ্ঘাটিত করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছেন, রিমান্ড মঞ্জুর করেছেন। তখন বিজ্ঞ আদালতকে আমি বলেছি যে উনি যেহেতু অসুস্থ এবং সার্জারি করা, তাকে সতর্কতার সাথে যাতে জিজ্ঞাসা করা হয়। এদিকে মঙ্গলবার বিকেল পর্যন্ত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে 4 থানায় আরও 6টি মামলা করেছে ভুক্তভোগী পরিবার। ছাত্র জনতার আন্দোলনের সময় শিক্ষার্থী মিরাজ হোসেন নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 94 জনের বিরুদ্ধে ডেমরা থানায় আরও একটি হত্যা মামলা হয়। নিহতের চাচা খুরশিদ আলম মোল্লা বাদী হয়ে এ মামলা করেন। গেল 19 জুলাই কলেজ শিক্ষার্থী নাহিদুল ইসলাম মিরপুরে আন্দোলনের সময় গুলিতে নিহত হন। এই ঘটনায় তার ভাই সবুজ মিয়া শেখ হাসিনা, শেখ রেহানা জয় সহ 41 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মিরপুর মডেল থানাকে মামলা নিতে নির্দেশ দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এছাড়া মিরপুরে আরও একটি ও মোহাম্মদপুরে 2টি ও যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা করেন স্বজনরা। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। রাজধানীর গুলশান থেকে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে বিভিন্ন থানায়। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তা জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত ফজলে আদিত্যের প্রতিবেদনে। রাজধানীর গুলশানে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আত্মগোপনে আছে এমন খবরে সেখানে অভিযান চালিয়ে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাবেক এই প্রতিমন্ত্রী জনসমক্ষে দেখা যায়নি। তবে গেল 12ই আগস্ট আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মুস্তারি ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ। এর আগে কোটা আন্দোলন নিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ সংবাদ প্রচার করায় 10 মিনিটের জন্য দেশ টেলিভিশনে সম্প্রচার বন্ধ রাখে সাবেক এই তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। 2022 সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন মোহাম্মদ আলী আরাফাত। 2023 সালের জুলাইয়ে ঢাকা 17 আসনে উপনির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর আরাফাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকার নাম হলেও বর্তমান সরকার বিপ্লবী সরকার, তাই উপদেষ্টাদের বিপ্লবকে ধারণ করে প্রতি বিপ্লব রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ। বলেন, প্রতিবেশী বা অন্য কোনো রাষ্ট্র নয়, জনগণের শাসন কায়েম করতে হবে। আর উজান ভাটিতে পানির সুষ্ঠু বন্টন না হলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সাইফুল রিপনের প্রতিবেদন। মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহ করে বিএনপির ত্রাণ কমিটি। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মী সহ সাধারণ মানুষ তুলে দেয় নগদ অর্থ, শুকনা খাবার, বিশুদ্ধ পানি। এর আগে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় তহবিলে সবাইকে সহযোগিতার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তার অভিযোগ, ভারত নিজের প্রয়োজনে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয়, আবার কখনো শুকিয়ে মারে। এটি একটি এমন সম্পদ উজান এবং ভাটির মানুষ ব্যবহার করবে এবং সেটার মধ্যে সবার হিস্সা রয়েছে, যথাযথ ভাগ পাবে এবং সেটা যখন বাইলেটারালি সমস্যার সমাধান হবে না, স্বাভাবিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার সুযোগ রয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক স্মরণ সভায় সেনানিবাসে আশ্রিত দুর্নীতি, গণহত্যায় অভিযুক্তদের তালিকা প্রকাশের দাবি জানান দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মদদে এই সরকার টিকেছিল, বাংলাদেশকে বানিয়েছে একটি পুলিশি রাষ্ট্র। এটা যে পুলিশি রাষ্ট্র তার প্রমাণ হলো 5ই আগস্টের পর যারা সেনানিবাসে আশ্রয় নিয়েছে তার মধ্যে 622 জন লোক আশ্রয় নিয়েছে সেনানিবাসে, 487 জনই পুলিশ কর্মকর্তা। এরা প্রত্যেকে খুনি, নিরীহ মানুষকে, রাজনৈতিক কর্মীকে, ছাত্রছাত্রীদেরকে হত্যা করে ক্যান্টনমেন্টে গিয়ে পালিয়েছে। 5 জন বিচারপতি পালিয়েছে। বিপ্লব নস্যাতে চক্রান্ত রুখে দিতে সজাগ থাকার আহ্বান জানিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলের সাথে আলোচনার আহ্বানও জানান তিনি। উপদেষ্টা পরিষদে যারা আছেন,
আপনারা বিপ্লবকে ধারণ করুন, বিপ্লবের মর্মকথা উপলব্ধি করে প্রতিপক্ষকে নস্যাৎ করার জন্য যা কিছু করা প্রয়োজন। এখন পর্যন্ত রাষ্ট্র সমাজদেহে শেখ হাসিনার বসংবদরাই বসে আছে। প্রত্যেকটা বাহিনীতে, বিশেষ করে পুলিশ বাহিনীতে এবং প্রশাসনে কিভাবে গণতন্ত্রের উত্তরণ করা যায় এ ব্যাপারে রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ করে তাদের কাছ থেকে সুপারিশ গ্রহণ করুন। বাংলাদেশের প্রতিটি মানুষ গণতন্ত্র চায়। আমরা প্রতিবেশী রাষ্ট্রের শাসনও চাই না, অন্য কোনো শক্তিরও শাসন চাই না, জনগণের শাসন চাই। এদিকে চরম ভোগান্তিতে পাশে দাঁড়াতে আজও দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা চালিয়েছে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আগামী দিনের রাজনীতি হবে কেবলমাত্র জনগণের স্বার্থে, জনগণের পাশে দাঁড়ানোর জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মঙ্গলবার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, প্রাকৃতিক কারণ এবং ভারতের কারণে দেশের পূর্বাঞ্চলের 11টি জেলা বন্যা কবলিত হয়েছে। এই উদ্ভূত পরিস্থিতিতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি হাতে নিয়েছি। আগামী দিনের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা আপনাদের পাশে থাকব। যারা বাংলাদেশকে লুটপাট করেছে, বাংলাদেশের মাটিকে তারা নিজস্ব পৈতৃক সম্পত্তি মনে করেছে এবং বাংলাদেশের মানুষ যখন বন্যায় ভেসে গিয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়েছে, তারা ঢাকায় বসে আরাম আয়েশ করেছে। আগামী দিনে